আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সীমানা ঘোষণা সেপ্টেম্বরে, নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা। ইসির ঘোষিত রোডম্যাপে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলছে বিএনপি, নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে মন্তব্য। মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্ম মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে হামলা, লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন পুলিশ হেফাজতে। সারা দেশের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমপ্লিট শাটডাউন চলবে বলে ঘোষণা, বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের ওয়ার্কিং গ্রুপ গঠন। নারী বান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতিতে ডাকসু নির্বাচনের ছাত্রদলের ১০ দফা ইশতেহার, নির্বাচনী নিরাপত্তায় থাকছে না সেনাবাহিনী। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করার প্রত্যাশা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদ থাকছে। স্পেস এক্স এর রকেট স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়নের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সাথে সংলাপ, নভেম্বরের ৩০ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ ২৪টি বিষয়কে প্রাধান্য দিয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, রোজার আগেই নির্বাচনের পরিকল্পনা ইসির। ভোটের ৬০ দিন আগে দেওয়া হবে তফসিল। তিনি বলেছেন, ভোটের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার প্রথা চালু হয় শামসুল হুদা কমিশন থেকে। এবার ২৪টি বিষয়কে গুরুত্ব দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করল নাসির উদ্দিন কমিশন। তখন আপনাদেরকে বলেছি, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত প্রজ্ঞাপন দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত সীমানা ঘোষণা হবে ১৫ সেপ্টেম্বর। সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হবে অংশীজনদের সঙ্গে সংলাপ। সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বরের শেষে। স্বচ্ছ ব্যালট বক্স চূড়ান্ত করা হবে ৩০ নভেম্বরের মধ্যে। অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো মোটামুটিভাবে ধারণা যে আগামী ১৫ সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো। আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে এমন গুরুত্বপূর্ণ আইনবিধি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার প্রত্যাশা কমিশনের। আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালটের কার্যক্রম শেষ করার প্রত্যাশা। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনুমতি প্রদানের কার্যক্রম শেষ হবে ১৫ নভেম্বরের মধ্যে। নির্বাচনের তফসিল কবে দেয়া হবে সে প্রশ্নের জবাব দেন ইসি সচিব। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। তিনি বলেন, ভোটকে উৎসবে পরিণত করতে চান তারা। সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের অনিশ্চয়তার অভিযোগ ছিল, সেটি অনেকটাই কমে আসে ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হলো। যদিও রোডম্যাপের অনেকাংশের প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন, কিন্তু বিগত ৩টি নির্বাচনকে ছাপিয়ে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করেই বলাই যায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। টেলিফোনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল এই ঘোষণায় তা দূর হয়ে গেছে। তিনি মনে করছেন, নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে, মানুষ এখন নির্বাচনমুখী।
আমরা স্বাগত জানাই নির্বাচন কমিশন কর্তৃক জনপ্রত্যাশিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায়। আমরা আশা করছি রোডম্যাপ অনুসারে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের সমস্ত আয়োজন সমাপ্ত করতে পারবে। এর মধ্যে অংশীজনের সাথে সংলাপ হবে, এটা তাদের রুটিন ওয়ার্ক, এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী যে সময় থাকবে সেটা তো নির্বাচন আয়োজনের জন্য লাগেই। নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজমান। সবাই এখন প্রার্থীরা গণসংযোগের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখন এই আনুষ্ঠানিকতা রোডম্যাপ ঘোষণার পরে মানুষ পুরোপুরি নির্বাচনমুখী হয়ে যাবে। সুতরাং যারা নির্বাচন নিয়ে একটু সংশয় শঙ্কা প্রকাশ করছে, তাদের এই সংশয় শঙ্কা আমার মনে হয় দূরীভূত হবে। আর জনগণ নির্বাচনে মুখী হয়ে পড়ার কারণে অন্য কিছু রাজনীতিতে অন্য রকমের বক্তব্য সেটা ঠাঁই পাবে বলে আমার মনে হচ্ছে না। মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উত্তেজনার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ ঘটনা ঘটে। আটক হওয়াদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাদিব আহমেদের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান বিষয়ে মঞ্চ ৭১-এর গোলটেবিল বৈঠকের আয়োজন। অনুষ্ঠান শুরুর পরপরই হঠাৎই উত্তেজনা মিলনায়তনের বাইরে। মঞ্চ ২৪-এর ব্যানারে বেশ কয়েকজন মিলনায়তনে ঢুকে জুলাইয়ের পক্ষে স্লোগান দিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এক পর্যায়ে মিলনায়তনে তালা ঝুলিয়ে দেন তারা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ভেতরে আটকে মারধরের ঘটনা ঘটে। যারা বেরিয়ে আসার চেষ্টা করেন বাইরে তারাও মারধরের শিকার হন। মিলনায়তনের ভেতরে আটকা পড়েন ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিত্ব হারানো মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কয়েকজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে, লিগ্যাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না এবং গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের মঞ্চ ৭১ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। পরে এক ভিডিও বার্তায় জেডাই খান পান্না মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসে এই গন্ডগোল, এই গ্যাঞ্জাম, এ থেকেই বোঝা যায় যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে। আর আমরা তো অন্য কিছু না, আমরা ৭১-৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময়, ঐক্যবদ্ধ হন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করা রাজনৈতিক দল বিএনপিকে ঠেকাতে চায়। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তারা। রাহুল রায় রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ছিল মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, সংবিধান সংশোধন এসব ইস্যুতে কথা বলেন তারা। অদ্ভুত এক রাজনৈতিক দল, তারা শুধু যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে তাই নয়, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাবো এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। রাজধানী গুলশানে অনুষ্ঠিত অর্থনৈতিক সেমিনারে অংশ নেন বিএনপি নেতারা। আমাদের একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল
এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আপনি যদি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে না পারেন তাহলে তো কোনো রাজনীতি কাজ করবে না। নেতাকর্মীদের সতর্ক আর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমপ্লিট শাটডাউন চলবে বলে ঘোষণা দিয়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা। সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটি এই ঘোষণা দেয়। এই সময় তারা জানান, এক সপ্তাহের মধ্যে সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ করা হবে। এরপর জাতীয়ভাবে প্রকৌশলী সমাবেশ করার ঘোষণাও দেওয়া হবে। সংবাদ সম্মেলন শেষে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। পরে ডিএমপি হেডকোয়ার্টার্সের দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় তারা আগামী 12 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। বিএসসি প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনা করতে গণপূর্ত সচিবকে প্রধান করে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সচিবালয় কমিটির বৈঠক শেষে জনদুর্ভোগ সৃষ্টি না করে কর্মসূচি দেওয়ার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে বিএসসি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে সৃষ্ট দূরত্ব কমানো হবে বলে জানান উপদেষ্টারা। প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। পরিবর্তনের স্লোগানে 10 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এ ধরনের দায়িত্ব পালন সম্ভব নয় বলে জানিয়েছে আইএসপিআর। ডাকসু নির্বাচন কমিশন বলছে, নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত কমিশনের নিজের। আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে এখনো জানানো হয়নি। লায়লা নওশিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটারদের মাঝে লিফলেট বিলি করে জনসংযোগে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ স্লোগানে ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় 10 দফা ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী। গণরম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। প্রশাসনিক হয়রানি বন্ধ, পরিবেশ বান্ধব ক্যাম্পাস সহ নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি ছিল ইশতেহারে। শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করুন। নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে সান্ধ্য আইন বিলোপের মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি। ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই। সেনাবাহিনীর এই বিবৃতির প্রতিক্রিয়া জানায় ডাকসু নির্বাচন কমিশন। আমরা বলেছি, যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা দিব, তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করবে। আমরা নির্বাচন কমিশনে পরিকল্পনা বলছি, হ্যাঁ, সেটাও কোনো অনুমতি কোনো ইস্যু না। নির্বাচনী প্রচারে সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান নির্বাচন কমিশনের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অকার্যকর 3টি স্থলবন্দর এবং একটি বন্দরের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বছরের পর বছর এই বন্দরগুলো অকার্যকর থাকায় সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু উঠে আসে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানানো হয়, বাংলাদেশ ভারত সীমান্তের নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত হয়েছে। যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অফ অ্যাডভাইজার। বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয়, বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে। আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে। বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। ভারতে অনুপ্রবেশকারীদের নিয়ম মেনে বাংলাদেশে পাঠানো হয় বলে দাবি করেছেন বিএসএফ মহাপরিচালক। রাজধানীতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দুদেশের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে দুই পক্ষই বলেছে যে কোনো সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করা হবে। যৌথ ব্রিফিংয়ে এসব জানান বিজিবি ও বিএসএফ মহাপরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে তাদের কঠোর বিচার জীবদ্দশায় রেখে যেতে চান বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন বাবা মকবুল হোসেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি তার সাক্ষ্যে ছেলে হত্যার জন্য ছাত্রলীগ, যুবলীগ নেতা এবং পুলিশ সদস্য আমির আলী ও সুজন চন্দ্র রায় সহ আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করেন। মাজহার মান্নার রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবু সাইদ। তার বাবা 85 বছর বয়সী মকবুল হোসেন প্রথম সাক্ষ্য দেন। তিনি বলেন, গত বছরের 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে তার ছেলে মারা যাওয়ার পর যখন জানতে পারেন তখন তার মনে হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কান্না জড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন, শত চেষ্টা করেও প্রথম দিকে আবু সাইদের মরদেহ দেখতে দেয়নি পুলিশ। গোসল করানোর সময় এক নজর দেখেন মাথায় বুকে গুলিবিদ্ধ রক্তাক্ত আবু সাইদকে। তার পিতার স্বপ্ন ছিল যে আবু সাইদ একদিন বড় হবে, সংসারের হাল ধরবে। সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবে। কিন্তু আসামিরা নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন, স্বপ্ন উনি পূরণ করতে পারেননি। হত্যার কয়েকদিন আগে আবু সাইদকে কলার চেপে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি পমেল বড়ুয়া থাপ্পড় দিয়েছিল। এই ঘটনা উল্লেখ করে দোষীদের বিচার চান তিনি। এই মামলা যে 30 জন আসামি আছে তাদের মধ্যে 3 জনের বলেছেন হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চড় থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয়। পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষ। মাজহার মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলা সাহিত্যে বিভিন্ন উপমায় প্রকৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা, দিয়েছেন প্রকৃতি রক্ষার বার্তা। তাই তো কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি হিসেবেই নয়, প্রকৃতির কবি হিসেবেও সমাদৃত সমানভাবে। নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। যুগে যুগে রূপসী বাংলার প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়েছেন অসংখ্য কবি সাহিত্যিক। প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত জীবন ও জীবিকার কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েও প্রকৃতির প্রেমে পড়েছিলেন দ্রোহ বা সাম্যের কবি নজরুলও। সাম্য, মানবতা, বিদ্রোহ, প্রেম কিংবা বিরহ, সবখানেই নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন বিচিত্র উপমায়। বাতাসে দোল খাওয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ কবির মন। কখনো উপমা, আবার কখনো প্রকৃতির বর্ণনায় উঠে এসেছে কামিনী, বেলি, মহুয়া, কেয়া, নার্গিস সহ বৈচিত্র্যময় ফুলের নাম। স্বাধীনতা, প্রেম, বিরহ, আনন্দ কিংবা বিষাদ, বিভিন্ন অনুভূতির প্রতীক হিসেবে নজরুল সাহিত্যকর্মে ঠাঁই পেয়েছে বউ কথা কও, চড়ুই পাখির ছানা কিংবা শালিক, ময়না, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখি। বাংলার ঋতু পরিক্রমায় বসন্তকে নতুন জীবন আর গ্রীষ্মের খরতাপকে তুলে ধরেছেন দুঃখ কষ্টের প্রতীক হিসেবে। নজরুলের সাহিত্যে যেমন রয়েছে প্রকৃতিপ্রেম, তেমনই রয়েছে প্রকৃতি ধ্বংসের চিত্র আর সংরক্ষণের জোরালো আহ্বানও।
পরিবেশবাদীরা বলছেন, নজরুলের আহ্বানে সাড়া দিয়ে প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে বিশেষ আয়োজনে দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সারা দেশে চলছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ উৎসব। এরই অংশ হিসেবে মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নরসিংদীতেও করা হচ্ছে বৃক্ষরোপণ। ঘোড়াদিয়া উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিলুপ্তপ্রায় নানান জাতের দেশীয় গাছের চারা। এমন উদ্যোগ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের। সুমন রায়ের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার পাশাপাশি খাদ্য সংকট ও বাস্তুচ্যুতির মতো সমস্যায় চরম হুমকিতে মানব সভ্যতা। পরিস্থিতির উত্তরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে সারা দেশের মতো নরসিংদীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের এত বেশি উপকারিতা বলে শেষ করা যায় না। এবং তার মধ্যে একটি গবেষণায় দেখা গেছে যে যদি কেউ এই সবুজের ভেতরে, বনের ভিতরে যায়, তার রক্তচাপ কমে যায়, তার টেনশন, অ্যাংজাইটি তা লাঘব হয়। যে কাজটি করলে আমাদের শারীরিক এই উন্নতি হয়, শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, সে কাজটি কিন্তু আমাদের সবার করা উচিত। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বৈচিত্র্যময় দেশীয় গাছের সমারোহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করছে, আমরা যদি আরেকটা নতুন গাছ লাগাই আরো পরিবেশটা সবুজ হয়ে উঠবে। 2টা করে গাছ দিয়েছে আমাদেরকে, আজকের গাছ পেয়ে আমরা অনেক আনন্দিত। এই গাছটা নিয়ে বাড়িতে নিয়ে লাগাবো। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমাদের বাড়ির আশেপাশে সবাইকে গাছ সম্পর্কে সচেতন করব। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিল্পায়নের কারণে আমাদের সবুজ জন্মভূমি এটা অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে আসছে। আমরা সবাই বৃক্ষরোপণের মাধ্যমে দেশটাকে আবার সবুজে শ্যামলে ভরে দিতে পারি। উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। বনায়নের কোনো বিকল্প নাই, আর এই বনায়নের মাধ্যমে একটা দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রকৃতি ও জীবন এবং বাংলালিংক যে উদ্যোগ গ্রহণ করছে আপনাদেরকে স্বাগত জানাই। প্রকৃতি জীবন ফাউন্ডেশন যে দিক নির্দেশনা আমাদের সামনে রেখেছে তার পথ ধরেই স্ব অবস্থান থেকে সকল সংগঠন, সকল প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে সকল মানুষের কিন্তু এই আমাদের গাছ লাগাতে হবে। দেশকে সবুজে রাঙাতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। গাজায় অনাহার ও অপুষ্টিতে 2 শিশুসহ আরও 4 জন মারা গেছে। এ নিয়ে খাদ্যাভাবে এখন পর্যন্ত 317 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 121 জনই শিশু। গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার 17 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আগে 24 ঘন্টায় 22 সাহায্য প্রার্থী সহ 71 ফিলিস্তিনি নিহত হয়। এদিকে গাজা ইসরায়েলের স্থল অভিযানের সাম্প্রতিক সময়ে 1,500-এরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা শহরের আল জেউতিন এলাকার দক্ষিণ অংশে আরও একটি ভবনও টিকে নেই। পরিকল্পিত ধ্বংসযজ্ঞের মাধ্যমে আল জেইতুনের 80% বাসিন্দাকে গাজা শহরের পশ্চিম বা উত্তরাঞ্চলে চলে যেতে বাধ্য করা হয়েছে। নিটল ডাটা বিশেষ সংবাদ। প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স অবশেষে সফলভাবে তাদের রকেট স্টারশিপের 10ম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। অভিযানে প্রথমবারের মতো রকেট থেকে পরীক্ষামূলকভাবে মহাকাশে স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেটটি টেক্সাস থেকে স্থানীয় সময় সন্ধ্যা 6:30 কিছু পরে উৎক্ষেপণ করা হয়। উড়ানোর এক পর্যায়ে রকেটের ইঞ্জিনের কিছু অংশ বিস্ফোরিত হতে দেখা যায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2027 সালে তাদের আর্টেমিস কর্মসূচির অংশ হিসেবে মানুষকে চাঁদে পাঠাতে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা করছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৫,৫১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৮টি কোম্পানির ১,১৩২ কোটি ৩১ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১৬০ কোটি ৭৯ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ২৮১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছি। ইসির ঘোষিত রোডম্যাপে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলছে বিএনপি। নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে মন্তব্য। মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্ম মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে হামলা, লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন পুলিশ হেফাজতে। সারা দেশের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমপ্লিট শাটডাউন চলবে বলে ঘোষণা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের ওয়ার্কিং গ্রুপ গঠন। নারী বান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতিতে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার, নির্বাচনী নিরাপত্তায় থাকছে না সেনাবাহিনী। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করার প্রত্যাশা। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।